আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া। একবার ভাবুন তো, একটা যুদ্ধ যেখানে মিসাইলের চেয়েও শক্তিশালী অস্ত্র হচ্ছে অর্থনীতি। আজকের পৃথিবীতে যুদ্ধ মানে শুধু বম আর বন্দুক না, বরং সেংশন, জ্বালানি, ডলার আর ভূরাজনীতি। তাহলে প্রশ্ন হলো, ইরানের সাথে যা হচ্ছে সেটা কি সত্যিই সামরিক যুদ্ধ, নাকি বড় শক্তিধরগুলোর এক গভীর কৌশলগত খেলা? বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরান তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে। তার প্রতিউত্তর হিসাবে ইরান মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে যেখানে ইউএস এর ঘাঁটি আছে সব জায়গায় তারা রকেট হামলা চালাইছে। তো সকল কিছু বিবেচনায় আজকের এই ভিডিওতে আমরা ৫টি দিক নিয়ে আলোচনা করব। চলেন ভিডিও শুরু করা যাক। ৫ পয়েন্টের প্রথম যেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে সামরিক বাস্তবতা। বাস্তবতা হচ্ছে ইরান সামরিকভাবে যতই প্রতিরোধ করুক, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্মিলিত শক্তির সাথে পাল্লা দেওয়াটা অত্যন্ত কঠিন। এর প্রধান কারণ হচ্ছে, শুধু অস্ত্র থাকলেই হয় না, সেগুলো উৎপাদনের ধারাবাহিকতা এবং কলকারখানার নিরাপত্তা এবং প্রযুক্তিগত সাপোর্ট এই সবকিছুই সচল রাখতে হয়। আর এই সবকিছুই সচল রাখার জন্য ব্যাকবোন হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে অর্থনীতি। অনেকদিন যাবৎ ইরান স্যাংশনে থাকার কারণে ইরানের অর্থনীতি এমনিই ভঙ্গুর। দুই পক্ষের জন্যই অর্থনৈতিকভাবে চাপের এবং ক্ষতির কারণ হইলেও ইরানের জন্য সেটা একটু বেশি। আর ইরানের এই সাপ্লাই চেইন সংরক্ষিত রাখার যেই কলকারখানাগুলো, সেইগুলাকে অ্যাক্টিভ রাখা বা চালু রাখার জন্য অনেক চ্যালেঞ্জিং। কারণ ইউএসএ এবং ইসরায়েল সম্মিলিত যেই এয়ার স্ট্রাইক করতেছে, তাদের প্রধান লক্ষ্যবস্তুই তাদের চেইন অফ কমান্ডটাকে ভেঙে দেয়া। সেক্ষেত্রে এই জোট প্রথম টার্গেট করছে তাদের কলকারখানা, পারমাণবিক গবেষণাগার এবং সাপ্লাই চেইন। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স অত্যন্ত উন্নত। তাই ইরান একটি আক্রমণ করতে যে খরচ হয় তার তুলনায় প্রতিরোধ করতে তাদের খরচ অনেক কম। কিন্তু আসলেই কি কম? মানে এই কমটা অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো। নতুন যেই প্রযুক্তি অনেকগুলা ওয়ারহেড সম্পন্ন যেই ব্যালিস্টিক মিসাইল গুলো ছুটছে, সেইগুলো একসাথে অনেকগুলো ওয়ারহেডে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে করে ইসরায়েলের আয়রন ডোম অনেক সময় তারা ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। সবকিছুর ব্যাকবোন হিসেবে কাজ করে আসলে আপনার কতটা স্ট্রং অর্থনীতি। সেক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি ইরানের অর্থনীতি থেকে ইসরায়েল এবং আমেরিকার অর্থনীতি অনেক বেশি স্টেবল, এবং মিত্র শক্তিগুলো আছে তাদের অর্থনীতিও অনেক স্টেবল। এই যুদ্ধে মিত্র শক্তিগুলো যদি জড়িয়ে পড়ে তাহলে এই যুদ্ধ আর শুধুমাত্র ইসরায়েল আমেরিকার সাথে ইরানের যুদ্ধ থাকবে না। সেক্ষেত্রে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। দ্বিতীয় যেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে যুদ্ধের আসল লক্ষ্য আসলে অর্থনীতি। অনেক বিশ্লেষকের মতে লক্ষ্য সরাসরি সামরিক বিজয় নয়, বরং অর্থনৈতিকভাবে দুর্বল করা। কারণ ইরান এমনিতেই একটি ভঙ্গুর অর্থনীতির দেশ। তার উপর যদি একটা যুদ্ধ বা চাপে দেওয়া একটা ব্যবস্থার কারণে তার অর্থনীতির মাজাটা আরেকটু ভেঙে দেওয়া যায়, তাহলে ইরান আর মধ্যপ্রাচ্যে কখনো দাঁড়াইতেই পারবে না। এর প্রধান কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কোনো পক্ষেই এখানে যদি ধর্মীয় অ্যাঙ্গেল নিয়ে আসেন, তাহলে আসলে কোনো পক্ষেই তাদের ধর্মীয় অ্যাঙ্গেলের জন্য অন্য আরেকজনকে সাহায্য করা তাদের মূল লক্ষ্য নয়। বরঞ্চ তারা নিজেরা মধ্যপ্রাচ্যে সুপিরিয়র হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার জন্যই এই যুদ্ধে জড়ানো। ইসরায়েলও যেমন চায় মধ্যপ্রাচ্যে তার কথাই চলুক, ঠিক ইরানও চায় যে মধ্যপ্রাচ্যে তার একটা প্রভাব বিস্তার করে রাখতে। আপনি যদি দেখেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার জ্ঞান অর্জন করতেছে, আর এই ভয়েই ইসরায়েল তাদের উপর আক্রমণ করছে। কারণ আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরি করার খুব কাছে চলে এসেছে, তখন থেকেই ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে, এবং তারা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে। পক্ষান্তরে ইরান, ইতিহাস থেকে জানা যায় ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরি করার কাছে পৌঁছায় নাই বা এইটা নিয়ে ভাবছিলও না, তখন এই দেশগুলোই আসলে মিত্র দেশ হিসেবে ছিল।
আমরা যদি ইরানের অর্থনীতির দিকে দেখি তাহলে স্যাংশনের কারণে ইরান আন্তর্জাতিক বাণিজ্য থেকে অনেকটাই আসলে বিচ্ছিন্ন। কারণ যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা দেয় আর তাদের সাথে ব্যবসা করলে অন্য দেশেও ঝুঁকিতে পড়ে। ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়ে। আর এই কারণেই এই কারণেই নতুন জব সৃষ্টি হয় না। সুতরাং এইটাই আসলে ট্রাম্পের কাছে সঠিক এবং মোক্ষম সময়, যেন যেহেতু ইরান অলরেডি খাদ্যের কিনারে, তো আরেকটু আঘাত করে কোমরটা ভেঙে দেওয়া। এমনকি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইরানের জনগণকে আন্দোলনের আহ্বান জানিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে কৌশলটা শুধু যুদ্ধ নয় বরং অভ্যন্তরীণ চাপ তৈরি করা। এরপরে আসেন ৩ নম্বর যেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে জ্বালানি, ডলার এবং বৈশ্বিক রাজনীতি। এই সংঘাতকে আপনি যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আরেকটা বিষয় বুঝতে হবে, আর সেটি হচ্ছে জ্বালানির নিরাপত্তা। একটি দেশ যেমন খাবার ছাড়া টিকে থাকতে পারে না, তেমনি জ্বালানি ছাড়া আসলে অর্থনীতি ধসে পড়ে বা অর্থনীতি টিকে থাকতে পারে না। আর দীর্ঘদিন ধরে বিশ্বের তেল বাণিজ্যের বড় অংশ আসলে ডলারে হয়। এর ফলে যে দেশ এই ব্যবস্থার বাইরে যেতে চায় সেই দেশের অর্থনীতি চাপের মুখে পড়ে। আর এখানেই কি ফ্যাক্টর হিসেবে রিসেন্টলি যেই শক্তিটা মাথাচাড়া দিয়ে উঠতেছে সেটা হচ্ছে চীন। কারণ চীন যদি বিকল্প ব্যবস্থায় তেল কিনতে পারে তাহলে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। আর এই কারণেই জ্বালানি সমৃদ্ধ কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন দেশগুলো বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসতেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, যারা জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ তারা বিশ্ব রাজনীতিতে অনেক বেশি প্রভাব বিস্তার করা শুরু করতেছে। এর বাইরে ৪র্থ নাম্বার যেই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, এটাও আসলে জ্বালানির সাথেই সম্পৃক্ত। সেটা হচ্ছে হরমুজ প্রণালী বা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হচ্ছে হরমুজ প্রণালী। ইভেন আপনি যদি এইটাও বলেন যে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ রুটই হচ্ছে হরমুজ প্রণালী, তাহলেও আসলে ভুল হবে না। আর এই রুটে অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ। আপনি হয়তো ভাবতে পারেন যে ডিজেলের দাম বাড়লে ইন্ডিভিজুয়াল আমি বা আপনি আসলে কিভাবে প্রভাবিত হব? দেখেন, যখন ডিজেলের দাম বাড়বে তখন পরিবহন কস্ট বাড়বে। আর পরিবহন কস্ট বাড়া মানে আপনি ধরেন বাংলাদেশের ছোট্ট একটা শহরে আছেন। ধরেন যে আপনি খুলনাতে আছেন বা রাজশাহীতে আছেন বা সিলেটে আছেন এবং আপনি এমন একটা পণ্য কিনতে যাচ্ছেন যেটা আপনার এলাকায় হয় না বা বাইরে থেকে আসে। সেটা হইতে পারে আপনার মৌসুমী সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেকোনো ধরনের পণ্য। এই পণ্য যখন অন্য একটা জেলা থেকে আপনার জেলায় আসবে, তখন সেটা ট্রাকে আসবে। আর এই ট্রাক জ্বালানি হিসেবে ব্যবহার করে হচ্ছে ডিজেল। যখন ডিজেলের দাম বাড়বে, তখন পরিবহন পণ্য ব্যয় বাড়বে। আর পরিবহন পণ্য ব্যয় যখন বাড়বে, তখন এর দাম আল্টিমেটলি আপনি যেই জিনিসটা কিনতে চাচ্ছেন আপনার নিত্যদিনের ব্যবহারের জন্য, সেই জিনিসের দামের সাথে অ্যাডজাস্ট করবে। কারণ ব্যবসায়ীরা আসলে লস করে কখনো ব্যবসা করবে না। আর এই দাম বাড়ার খেসারত আসলে আপনাকে এবং আমাকে দিতে হবে, যারা আমরা এন্ড লেভেলের ইউজার আছি বা কাস্টমার আছি। এই হরমুজ প্রণালীতে অস্থিরতা মানেই বিশ্ববাজারে আসলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের আয়ের বড় অংশই আসলে তেল এবং গ্যাস থেকে আসে। এরপরে পঞ্চম যেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটি হচ্ছে মানবিক বাস্তবতা। সব বিশ্লেষণের বাইরে একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষ। যুদ্ধ হোক বা অর্থনৈতিক অবরোধ, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসলে সাধারণ মানুষ বা সাধারণ জনগণ। রাজনৈতিক সিদ্ধান্তের বোঝা আসলে শেষ পর্যন্ত পড়ে সাধারণ মানুষের জীবনে, খাদ্য এবং ভবিষ্যতের উপর। কারণ হচ্ছে সবকিছুর দাম যখন বেড়ে যাবে তখন বড়, বড় কোম্পানি, বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের কস্ট কাটিং এর জন্যেও অনেক সময় দেখবেন যে লে অফ করবে। এতে করে আপনি আপনার চাকরি হারাইতে পারেন। আর এই সবকিছুর প্রভাব আসলে সাধারণ জনগণের উপরই এসে পড়ে। তাহলে এই সংঘাত কি আসলে সামরিক শক্তির লড়াই নাকি অর্থনীতি এবং প্রভাব বিস্তারের খেলা? সিদ্ধান্ত আপনাদের। আপনাদের মতামত কি সেটা আসলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এমন বিশ্লেষণী ভিডিও পাইতে সাবস্ক্রাইব করুন।